আমরা বারবার এই বিষয়টার উপরে আলোকপাত করতে চাইব। গণমাধ্যম, সংবাদ মাধ্যম, যাকে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলা হয়, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, গণতন্ত্র রক্ষার স্তম্ভ, সেই ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি কি ক্রমশই গণতন্ত্রের জন্য বিপদ হয়ে উঠছে? এই প্রশ্ন নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, বারবার বুঝতে চেয়েছি কেন এরকম একটা সংশয়, এরকম একটা সন্দেহ আমাদের আসছে, বা এরকম একটা সংশয় আমরা কেন মনে করছি যথেষ্ট সঙ্গত, তার কারণ আমি এর আগের একাধিক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছি। এবার বলবো যে ভেবে দেখুন, তথাকথিত মেইন স্ট্রিম, আমি অবশ্য এগুলোকে মেইন স্ট্রিম বলি না। আজকে একজন সাংবাদিক আমাদের পেশাতে রয়েছেন, তিনি চমৎকার বলেছেন যে মেইন স্ট্রিম নয়, আসলে মানি মেকিং মিডিয়া। অনেক পুঁজি, আরো বেশি পুঁজির সংস্থান করতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে এই মিডিয়াগুলো পরিচালিত হয়। এবং সেই মিডিয়া যারা সাংবাদিকতা করে বলে দাবি করেন, তারা আসলে ক্ষমতাকে প্রশ্ন করেন না, ক্ষমতার উল্টো দিকে যারা থাকে তাদের প্রশ্ন করেন। সেই সূত্রেই এদের গদি মিডিয়া বলে আখ্যায়িত করা হয়। এখন সাধারণ মানুষ এই মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে মানবে কেন, সেটা তো একটা সঙ্গত প্রশ্ন আমাদের। তারপরেও বিষয় হচ্ছে, আমরা বারবার এই তথাকথিত মেইন স্ট্রিম, এদের ভণ্ডামি, এদের মিথ্যাচার ধরা পড়ে যায়। বারবার আমরা দেখেছি। ধরুন, এ রাজ্যে সাংবাদিকদের, কোট আনকোট সাংবাদিক আর কি, তাদের একটা মিছিল হয়েছিল, তাদের উপরে আক্রমণ হয়েছে, তার বিরুদ্ধে মিছিল। সেই মিছিলের পরে এখানকার ওই মানি মেকিং মিডিয়াগুলো স্বচ্ছরে চিৎকার করে, একেবারে উচ্চস্বরে তাদের অ্যাঙ্কাররা চিৎকার করে বলতে শুরু করলো যে গুন্ডা দমন আইনে ধরা হয়েছে অধিকাংশ দুষ্কৃতীদের। তার আগে অবশ্য আমাদের মুখ্যমন্ত্রী খুব দাপটের সাথে বলেছিলেন শুক্রবারই, শুক্রবারই শব্দটার একটা নতুন তাৎপর্য তার বয়ানের মধ্যে দিয়ে উঠে এসেছিল, আমরা দেখেছিলাম। সেই শুক্রবারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে গুন্ডা দমন আইন অনুযায়ী। এবং সেই সূত্র ধরে, তারই অনুষঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তার অনুষঙ্গে প্রত্যেকটা সংবাদ মাধ্যম চিৎকার করতে শুরু করলো, ধরা পড়েছে দুষ্কৃতী, যারা সাংবাদিকদের গায়ে হাত দিয়েছিল সেই দুষ্কৃতীদের ধরা হয়েছে এবং গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপর কি জানা গেল? জানা গেল আসলে এই যে গুন্ডা দমন আইনটা না, এখনো রূপায়িত হয়নি, আইনে পরিণতই হয়নি। মানবাধিকার আন্দোলনের সংগঠন এপিডিআর একটা মামলা দায়ের করে, যেহেতু এই গুন্ডা দমন আইনটা অনেকেই মনে করছেন যে মানবাধিকারের বিরুদ্ধে। কোনো একজন মানুষকে অভিযোগ থাকলে তাকে বিনা বিচারে 1 বছর আটক রাখাটা ভারতের সংবিধানের যে মানবাধিকার তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই সূত্রেই এপিডিআর একটা মামলা দায়ের করে যে এই আইনটা অবশ্যই ভারতবর্ষের সংবিধানের যে সুর তার সাথে মেলে না। তার বিরুদ্ধে মামলা দায়ের করতে গিয়ে জানা যায়, বিচারক পরিষ্কার জানায় যে এটা নিয়ে কি শুনানি করব, কারণ এই আইনটা তো এখন আইনই হয়নি, এই আইনটা রূপায়িত হতে সময় লাগবে, আমার কাছে এরকম কোনো আইন নেই। তাহলে কি হলো? মুখ্যমন্ত্রী বললেন গুন্ডা দমন আইন, তারস্বরে চিৎকার করে তথাকথিত ওই মেইন স্ট্রিম, আবার বলছি মানি মেকিং মিডিয়া, তাদের দালালরা চিৎকার করলেন। 2 দিন 3 দিন ধরে আমরা দেখলাম চিৎকার হলো। তারপরে 3 দিন পরে সমস্ত কিছু খারিজ হয়ে গেল এবং আমরা জানতে পারলাম যে গুন্ডা দমন আইন বলে কোনো আইন এখনো তৈরিই হয়নি। যে আইন তৈরিই হয়নি সেই আইনের পক্ষে প্রচার করে গেল তথাকথিত মূলধারার মিডিয়া। এরপরে এদের মিথ্যাচার, এরা যে আসলে সাংবাদিকতাটা করে না, এটা বুঝতে কোনো অসুবিধা হয়? আমি বারবার বলছি, বিভাজনটা আমি করতে চাইছি, মূলধারা নয়, ওরা মূলধারা নয়। মূলধারা হচ্ছে ঠিক এই মুহূর্তে ডিজিটাল মিডিয়া। পরিসংখ্যান তথ্য বলবে যে যত মানুষ এই ডিজিটাল মিডিয়া সংবাদ দেখেন, ভরসা করেন, বিশ্বাস করেন, তার চেয়ে কম মানুষ ভরসা করেন ওই তথাকথিত মেইনস্ট্রিম, ওই মানি মেকিং মিডিয়াকে। অনেক কম লোক ভরসা করেন। বিভাজনটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক এখানে একটা সতর্কীকরণ আমি দিয়ে রাখি যে ডিজিটাল মিডিয়াতেও শাসক দলের কৃপাধন্য কেউ কেউ ঢুকে পড়বার চেষ্টা করছে। তারা
এই ডিজিটাল মিডিয়াকেও প্রভাবিত করবার চেষ্টা করবে, তারাও সাংবাদিকতার নামে দালালি করবে, অনেকে করতে শুরু করে দিয়েছে। এ রাজ্যের শাসক দলের হয়ে দালালি কিছু ডিজিটাল মিডিয়াও করছে। কিছুদিন আগে পর্যন্ত তারা শাসকের, এ রাজ্যে যে শাসক ছিল তার বিরোধিতা করেছে, এখন শাসকের হয়ে ঢুকে পড়েছে। ফলে আমরা বারবার করে সাংবাদিকতার নামে কেউ যদি ক্ষমতাকে প্রশ্ন করা থেকে সরে যায়, কেউ যদি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিভক্তিকরণ করবার চেষ্টা করে, কেউ যদি সত্য থেকে মুখ ঘুরিয়ে রাখে, বারবার তাকে সাংবাদিক নয় বলে চিহ্নিত করব, সাংবাদিকের ভেকধারী বলে চিহ্নিত করব, এবং বারবার বলবো দালাল মিডিয়া, শাসকের কোলে দোলা মিডিয়া, গদি মিডিয়া, এটা বারবার বলবো। আসলে এই বিষয়টার উপর আলোকপাত করেছি, আইনের পরিভাষা এটাকে কি বলা যাবে। একটা আইন যেটা রূপায়িতই হয়নি, যার চেহারাটা এখনো পরিষ্কার নয়, এবং হলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে লড়াইয়ের একটা অবকাশ থেকে যাচ্ছে, সেটাকেই আইন হয়ে গেছে এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দিনের পর দিন প্রচার করা, এটা কি ধরনের মিথ্যাচার, সেটার উপরে আমরা একটু আলোকপাত করি। প্রসঙ্গক্রমে আমি অবশ্যই আজকে বলবো যে তথাকথিত ওই মানি মেকিং মিডিয়া, তাদের ভিতরকার কি হালচাল জানেন? গত কয়েকদিন, দু একদিনের মধ্যে একটা বড় মিডিয়া থেকে 28 জনের চাকরি চলে গেছে, আরো একটা সর্বভারতীয় মিডিয়া থেকে 128 জন বা 30 জনের চাকরি চলে গেছে। একেবারে এক রাতে তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে, ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এই সাংবাদিক, যারা সাংবাদিক বলেন, তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না। কাউকে দেখেছেন প্রতিবাদে সামিল হতে, যে কেন এভাবে সাংবাদিকদের ছাঁটাই করে দেওয়া হবে? বৃহৎ পুঁজির মিডিয়াগুলো এভাবে সাংবাদিক ছাঁটাইয়ের যথেচ্ছাচার কিভাবে চালিয়ে যেতে পারে? প্রতিবাদ হবে না? কেউ প্রশ্ন তুলবেন না? আজকে রয়েছে কালকে নেই, কি কারণে তাকে বাতিল করে দেওয়া হলো? কোথাও কোনো প্রশ্ন ওঠে না। এমনকি যাদের চাকরি চলে যাচ্ছে, যেহেতু দালালি করতে করতে সাংবাদিকতার নীতি আদর্শ সম্পর্কে সমস্ত কিছু ভুলে গেছে, ফলে তারাও নিজেদের এই হওয়া অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে না। চাকরিটা বাঁচিয়ে রাখতে পারলেই হলো, যে কোনো ভাবে হোক, মাথা গুজে অন্য কোথাও যদি পাওয়া যায় সেই সূত্রগুলো খুঁজতে থাকবে। একবারও বলবেন আমার প্রতি অন্যায় হয়েছে, কর্তৃপক্ষ আমার প্রতি অন্যায় করেছে, এটা বলবার মুরব যাদের নেই, সাংবাদিকতা করবেন কেন? তারা অন্য কিছু করুন না, অন্য কিছু করে খান। আসলে তো টাকা আয় করা, টাকা আয় করুন না, যে কোনো ভাবে হোক, নানা ধরনের পথ আছে, টাকা আয় করুন। সাংবাদিক বলবার আগে একটু মূল্য দিতে হবে। সাংবাদিক হতে হলে কিছুটা মূল্য দিতে হয়, সাংবাদিকতার নীতি, নৈতিকতা, এথিক্স, এগুলো জানতে হয়। আসুন ঠিক এই বিষয়টির উপর আজ আলোকপাত করি। তার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং পেশায় আইনজীবী আনিসুর রহমান, এবং আমি আজ আমন্ত্রণ জানিয়েছি একজন সাংবাদিক, ঘটনাচক্রে যিনি এখন আর সাংবাদিকতার সাথে সেভাবে নেই, কিন্তু তবুও একেবারে ভিতরকার ভিকটিম তিনি, কিভাবে সংবাদ মাধ্যম তথাকথিত মেইনস্ট্রিম কিভাবে ছেটে দেয় সাংবাদিকদের, সেই রকম একজন আমারই এক সময়কার সহকর্মী রাজা পোদ্দার, সে রয়েছে, এবং আনিসুর রহমান রয়েছেন। আমি আনিসুর বাবুর কাছে প্রথম আসবো। আনিসুর বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, গত কয়েকদিন ধরে এই গুন্ডা দমন নিয়ে অনেক কিছু শুনলাম, তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া চিৎকার করে গুন্ডা দমন আইনে ধরা হয়েছে দুষ্কৃতীদের, তাদের শাস্তি দেওয়া হবে, বিনা এবার বুঝবেন, মানে আমি ফেসবুক গুলো দেখছিলাম, বিভিন্ন জন, কিছু মানুষজন আছে না ওই সাংবাদিক নামধারী এবং কিছু কি বলবো বোধ বুদ্ধিহীন, তারা খুব উল্লাস প্রকাশ করছিল যে 1 বছর আটকে রাখা যাবে, কোন রকম জামিন পাবে না, গুন্ডা দমন আইন। অথচ সে আইনটা বাস্তবে রূপায়িতই হয়নি। তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া লাগাতার এটাকে প্রচার করে গেল। এই মিথ্যাচার, আপনি একটু বলবেন যে একটা আইন তৈরি হতে কিরকম পরিকল্পনা লাগে, আইনের কতগুলো ধাপ, বিধানসভায় বিল পাস হবে, তারপরে কি ধাপ ধাপ পেরিয়ে এসে আইনটা আইন হিসেবে স্বীকৃত হয়? দেখুন, কোনো রাজ্য সরকার যদি কোনো আইন প্রণয়ন করতে চায়, অবশ্যই সেটা ভারতবর্ষের যে সংবিধান আছে তারকে, মানে কোনো ধারা বা উপধারাকে কার্টেল করে বা তার বিরুদ্ধাচারণ করে কোনো আইন পাশ করতে পারে না। নির্দিষ্ট যে সংবিধানের পরিকাঠামোর মধ্যে যে আইন পাশ করতে গেলে তাকে অবশ্যই বিধানসভায় সেই বিল উত্থাপন করতে হবে, এবং সেই বিলের ভালো মন্দ সমস্ত বিষয়টা
বিধানসভার ফ্লোরে আলোচনা করতে হবে এবং সেখানে আলোচনার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক যে পরিবেশ সেটা থাকবে এবং সেখানে মানে খোলা মনে সরকার যে বিল এনেছে সে খোলা মনে সেগুলোকে আলোচনা করা এবং যদি দেখা যায় প্রয়োজনে ভোটাভুটি করা বা যদি সর্বসম্মতিক্রমে সে আইনটা সেই মানে বিধানসভায় পাশ করানো। কিন্তু বিধানসভায় পাশ হলো মানেই যে আইন হয়ে গেল, বিষয়টা একেবারেই সেরকম নয়। অনেক আইন আছে যে প্রথমে সেই বিধানসভায় পাশ হওয়া আইনটাকে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, প্রথমে রাজ্যপালের কাছে পাঠাতে হবে, গভর্নর, এবং সেই গভর্নর কিন্তু সেই বিলটাকে আপনি চাইলে সম্মতি দিতে পারে, আবার চাইলে সেটাকে আটক রাখতে পারে বা থামিয়ে রাখতে পারে বা ধরে রাখতে পারে দীর্ঘ সময় পর্যন্ত। সেটা তাই নিয়েও পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছে অনেকগুলো, বিশেষ করে তামিলনাড়ু সরকার তৎকালীন তাদের মানে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে মামলা করেছিলেন যে দীর্ঘদিন তাদের যে বিল পাস করছে বিধানসভায় অথচ সেগুলোকে আটক করে রাখছে, আটকে রাখছে কোনো রকম সম্মতি না দিয়ে, ফেরত না দিয়ে অথবা রাষ্ট্রপতির কাছে না পাঠিয়ে আটকে রাখতে পারে, অথবা তিনি নোট দিয়ে যে কোন কোন কারণে যে ঠিক মনে হচ্ছে না বা সেগুলোকে নোট দিয়ে তিনি বিধানসভায় আবার ফেরত পাঠানোর আবার আলোচনার জন্য তিনি প্রস্তাব রাখতে পারেন, অথবা তিনি মনে করলে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বিবেচনা করে তিনি সেই বিলটা কিন্তু রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন। এবং বিশেষ করে আমরা জানি যে আমাদের অভয়াকাণ্ডের পরে তৎকালীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা বিল এনেছিলেন, হ্যাঁ, এবং সেই ধর্ষণের প্রেক্ষিতে, এবং সেই বিলটি কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল এবং রাষ্ট্রপতি কিন্তু সেটাকেও সম্মতি না দিয়ে রাষ্ট্রপতি সেটা কিন্তু আটকে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত তার সম্মতি দেয়নি। যাই হোক, এখন আমরা যে বিষয়টা নিয়ে যে বলা হচ্ছে গুন্ডা দমন আইন সোজা বাংলায়, কিন্তু আইনটির যে নাম হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। এটা মানে বিলটা আনার জন্য যে নোটিফিকেশন সেটা গত 25শে জুন 2026 বিল আনার জন্য নোটিফিকেশন হয় এবং 29শে জুন 2026 এটা বিধানসভায় ভোটাভুটি হয় এবং সেখানে বিজেপির 207টা এমএলএ এবং বিজেপি পরিচালিত মুচলেকা তৃণমূলে তাদের 60টা মতো 60-65টা এমএলএ, কিন্তু 176টা কিন্তু এই বিলের সমর্থনে ভোট পড়েছিল, বিরুদ্ধে ভোট পড়েছিল 41টা। তার যেহেতু সংখ্যাগরিষ্ঠতা অর্ধেকের বেশি যদি এখানে ভোট দেয় তাহলে সেটা পাস হবে, যেহেতু 176-41 সেই ভোটে কিন্তু বিলটা পাস হয়ে গেছে। কিন্তু তারপর যতদূর জানা যাচ্ছে যে 11ই জুলাই রাজ্যপাল, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যিনি রাজ্যপাল আছেন তিনি সম্মতি দিয়েছেন, কিন্তু তারপর থেকে কি তারও আগের থেকে 29শে জুন থেকেই সমস্ত মিডিয়া, প্রায় সমস্ত মিডিয়া তারা বলতে শুরু করলো আইন হয়ে গেছে, একেবারে খুশিতে ডগমগ একেবারে নাচতে শুরু করলো, সব বিরোধীদের একেবারে দমন করে দেবে ইত্যাদি ইত্যাদি। এবং মুখ্যমন্ত্রী ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে যিনি দায়িত্বশীল মানুষ তিনিও বললেন একদম আইন হয়ে গেছেন, সবকিছু কমপ্লিট। এবং তিনি একটা জায়গায় বলছেন খুব ভয়ঙ্কর ভাবে আইন তো আইনের পথেই চলবে, আইন তো কোনো নির্দিষ্ট মানুষজনদের বা কোনো রাজনৈতিক দল, নির্দিষ্ট কোনো সম্প্রদায়, নির্দিষ্ট জাতি এদের বিরুদ্ধে করা হয় না। কিন্তু তারপরেও তিনি বললেন 34 বছরের হারমাত বাহিনী সিপিএম এর, বামফ্রন্টের, আর 15 বছরের তৃণমূলের যে গুন্ডা বাহিনী তাদেরকে জব্দ করার জন্য এই আইন আনা হয়েছে, একদম কোট আনকোট এই কথা তিনি বলেছেন। কি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু তারপরেও দেখেছি তিনি একাধিক জায়গায় এই গুন্ডা দমন আইন বুক ফুলিয়ে প্রচার করেছেন, মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে তিনিও বলে বেড়াচ্ছেন। এবং গত শুক্রবার মানে গতকাল, আজকে শুক্রবার, গত শুক্রবার একটা মিছিল কলকাতায় বেরিয়েছিল, বিশেষ করে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদে যে অভিযান করেছিল ছাত্র যুবরা ককরোচ পার্টির নেতৃত্বে, তাদের উপরে যে পুলিশের নির্মমতা এবং নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজ তাদের যৌথ ভাবে এই মিছিলটা সংগঠিত হয়েছিল।
যদিও রাজ্য সরকার বা গদি মিডিয়া বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে প্রশ্ন করতে শোনা গেছে যে আপনি কি নিট পরীক্ষার্থী, আপনি কি ছাত্র, কিন্তু ছাত্ররাই নয়, আজকে যন্তর মন্ত্রে শুধু ছাত্র ছিল না, একদম তাদের অভিভাবকরা ছিল, অনেক সেলিব্রিটিতে ছিলেন, অনেক রাজনৈতিক দলের মানে বাঘা বাঘা সব নেতা তারাও সেখানে পৌঁছেছিলেন। ফলে আজকে নিটের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে নিট পরীক্ষার্থী হতে হবে অথবা ছাত্র হতে হবে ছাত্রদের দাবি দেওয়ার ক্ষেত্রে, এক আজব গল্প আজকে রাজ্য সরকার এবং গদি মিডিয়া একযোগে প্রচার করতে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় যে আশ্চর্যজনক ব্যাপার, এই গত শুক্রবার যে মিছিলের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন, শুক্রবারই ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক শব্দ তিনি ব্যবহার করলেন। কেন শুক্রবারই? আসলে তাই নয়, আমি আপনাকে বলছি আনিসুর বাবু কি বলেছেন, আমি বলছি আহত সাংবাদিকদের দেখে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের কাছে ওই বুম ধরা হয় তাদের কাছে, মানে কোট আনকোট সাংবাদিকদের কাছে বলছেন যে কারা করেছে চিহ্নিত করা হয়ে গেছে, এরা শুক্রবারই আগের পূর্বতন মুখ্যমন্ত্রী যাদের সব বিষয় ছাড় দিয়েছিল তারাই করেছে। আমার খুব আশ্চর্য লাগছিল, এইটা ধর্ম নিরপেক্ষ একটা সংবিধানের নামে শপথ নেওয়া কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বলতে পারে, বলা যায়?